নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 20 এপ্রিল অর্থাৎ শনিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন, চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। এখন রয়্যাল বেঙ্গল না রয়্যাল ক্যাট দেখতে হবে না। বাঘও বাঘ, বিড়ালকে বলা হয় বাঘের পাশে, কোনটা? কারণ একটাই যে ইডি সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে দিচ্ছে, হেমন্ত সোরেনকে জেলে ভরে দিচ্ছে। অদ্ভুত নিয়মে খোকাবাবু পার পেয়ে যাচ্ছে। আর খোকাবাবু যখন পার পেয়ে যাচ্ছে, দিদি তখন ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে চলে আসছে। দিদি ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে আসছে নিশ্চিন্ত, ফান্সি চলে মজে মে। ইন্ডিয়া জোট ছেড়ে কেন বেরিয়ে এলেন তার জবাব দিন মমতা ব্যানার্জি। মোদী বিরোধী মানুষের যে গঠবন্ধন, মোদী বিরোধী মানুষের, বিজেপি বিরোধী মানুষের যে জোট, সেই জোটের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে নীতিশ কুমার, দ্বিতীয় গাদ্দারি করেছে মমতা ব্যানার্জি। বাংলার মানুষ আপনাকে হাতে কলমে তার শিক্ষা দেবে। বেশি দিন নয়, এই ভোটেই আপনি হাতে কলমে গরম গরম শিক্ষা পেয়ে যাবেন। এই ইন্ডিয়া জোট ভাঙার অপরাধে আপনি মোদীকে খুশি করতে, খোকাবাবুকে বাঁচাতে ইন্ডিয়া জোট ভেঙে এসছেন। এখন বড় বড় কথা, ইডি সিবিআইয়ের ভয়ে আপনি এসছেন ইন্ডিয়া জোট ভেঙে। আপনি মোদীকে পরোক্ষে সহযোগিতা করছেন, তাই অরবিন্দ কেজরিওয়াল জেল হয়, হেমন্ত সোরেনের জেল হয়, আপনার খোকাবাবু মস্তি করে ঘুরে বেড়ায়। তাহলে একটাই কারণ, আপনি আত্মসমর্পণ করেছেন মোদীর কাছে। তাই শাহজাহানের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার সময় মোদী যখন এলো রাজভবনে, আপনি গুটি গুটি পায়ে গেলেন, বেরিয়ে এসে বললেন গল্প করতে গেছিলাম। তা আপনার এরকম গল্পের ফলাফল আমাদের জানা আছে, ওই জন্য বলছি না, अंदर की राज क्या है ये बताना पड़ेगा। इधर उधर बात न कर, बता कफीला कैसे लूटा। इधर उधर की बात ना कर, बता कफिला कैसे लूटा। মোদির সঙ্গে সমঝোতার কি পরিপ্রেক্ষিতে হয়েছে? কেন ইডি সিবিআই তোমার খোকাবাবুকে ডাকাডাকি করা বন্ধ করে দিল? কেন অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি তুমি পাল্টি খেয়ে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এলে কেন? কাকে খুশি করতে? যা খুশি তাই বোঝালে হবে না, অনেক হয়েছে। হাতে কলমে গরম গরম শিক্ষা পাবে এবার এই বাংলার আগামী লোকসভা নির্বাচনে। দিদি ভাই হাতে কলমে শিক্ষা পাবে। দিদি ভাই তোমাকে বাঁচাবে না ইডি সিবিআই, দেখতে পাবে তুমি। তোমরা বললে তোমরা আমার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা ইলেকশন কমিশনের কাছে সবকিছু আগে জানিয়ে তাদের অনুমতি নিয়ে নির্বাচনী বিধি মেনে আমরা যে কোনো নির্বাচনী প্রচারের প্রোগ্রাম করে থাকি। সেই মোতাবেক আজ নওদা বিধানসভার চাঁদপুর অঞ্চলের দমদমা গ্রাম থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, যেটাকে রোড শো বলা হয়। দুটো অঞ্চল আজকে কভার করার প্রোগ্রাম নিয়ে আমরা রোড শো করতে শুরু করি। রোড শো করবার জন্য যে জায়গাটা আমরা যাওয়ার কথা, সেই জায়গাটা যাওয়ার আগেই দমদমার একটা মসজিদের সামনে গ্রামের হঠাৎ করে চিৎকার চেঁচামেচি। আমি দেখছি মমতা ব্যানার্জির ফেস্টুন হাতে, প্ল্যাকার্ড হাতে, তৃণমূলের পতাকা হাতে, তৃণমূলের নওদা ব্লকের সভাপতি, যিনি কিনা আবার মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, তিনি কিনা আবার মুর্শিদাবাদ কেন্দ্রের যিনি তৃণমূলের এমপি, তার আবার ভাগবে। বিরাট ব্যাপার। তার সঙ্গে সন্ডা গন্ডা আরো কিছু মস্তানদের দাপাদাপি লাপালাপি। একটাই বক্তব্য, অধীর চৌধুরী ফিরে যাও, অধীর চৌধুরী গো ব্যাক। দূরে এক একটা পুলিশ একবার এদিক ধাক্কা খেয়ে ওদিক যাচ্ছে, ওদিক ধাক্কা খেয়ে এদিকে আসছে। ওদের পুলিশ আর কি, মানে রাজ্যের পুলিশ, সব শেখানো পড়ানো তো।
এদিক ধাক্কা মারি ওদিক দিচ্ছে, ওদিক ধাক্কা মারি এদিকে। পিং পং বল যেরকম হয়, পুলিশ সেরকম এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে আসছে। তো আমাদের যে সিকিউরিটি ফোর্স তারা নামলো, তারা নেমে সামনে দাঁড়ালো। ওরা দূর থেকে চিৎকার চেঁচামেচি আস্ফালন করছে, সিন ক্রিয়েট করছে। আমি ওইখানে বসে বসেই মুর্শিদাবাদের এসপিকে ফোন করলাম। গাড়িতে বসে বসে আমি পশ্চিমবঙ্গের যিনি নির্বাচনের দায়িত্বে আছে তাকে ফোন করলাম। এসপি বলল তার যথারীতি উত্তর হচ্ছে দেখছি। এখন ব্যাপারটা যা দয়ার কিছু নয়। আমি না পুলিশের কাছে দয়া চাইছি, না এসপির কাছে দয়া চাইছি, না নির্বাচন কমিশনের কাছে দয়া চাইছি। আমার অধিকারের কথা বলছি। আমরা সব কিছু জানিয়ে অনুমতি নিয়ে তবে কোনো প্রোগ্রাম করছি। অনুমতি দেওয়ার পর যদি প্রোগ্রামে বাধা দেওয়া হয়, নির্বাচনের প্রচার করতে যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে দায়িত্ব কার সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। নির্বাচন কমিশন তাদের মতো করে ব্যবস্থা নেবে, আমাদের কিছু যায় আসে না। ওরা চাইছে আমি গাড়ি থেকে নামি, নেমে একটা প্ররোচনায় পা দিই, একটা ক্যাওয়াস হোক, যাতে বলতে পারে যে আমরা মার খেলাম। ওরা চাইছে আমরা মার খেলাম এটা প্রমাণ করব। আমার বিরুদ্ধে কিছু বলার নেই ওদের। কালকে এলো দিদি, এলাকার যিনি আক্রমণকারী আমার উপরে নেতৃত্ব দিচ্ছেন তার মামা হচ্ছে এমপি, তার ভাগ্নে আক্রমণ করছে। দিদি, মামা, ভাগ্নে এই ত্রিভুজ মিলে আজ একটা আক্রমণ হল। উদ্দেশ্য প্রমাণ করা ভোটারদের কাছে, যখন তোমাদের প্রার্থীর উপরে আমরা হামলা করতে পারি তোমরা কে, সেটা আবার বলছে না গর্ব করে বিভিন্ন জায়গায়। তোমাদের প্রার্থীর উপরে হামলা করছি, তোমাদের তো বুথ দখল করবে বেকার, কংগ্রেস করে কি করবে। যত বলছে তত বেশি কংগ্রেসের সঙ্গে বেড়ে যাচ্ছে। আমাকে ওইখানকার আমি ফিরে আসার পর নওদা ব্লকের তৃণমূলের রানিং মেম্বার, তৃণমূলের নেতা, তারা আমাকে ফোন করে বলছে দাদা কংগ্রেস করতাম আগে, তৃণমূলে নিশ্চয়ই গেছিলাম, কিন্তু অসভ্যতা করতে যাইনি, ইল্লতগিরি করতে যাইনি, আমরা আপনার সঙ্গে জয়েন করব। আপনি ঘাবড়াবেন না, নওদায় আপনাকে আরো বেশি লিড দিব। এবং আজকে গোটা রোড শোস প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের ঢল থেকে আমি অবাক। যত মানুষ আমাদের পক্ষে সমর্থন বাড়াচ্ছে, তত তৃণমূলের আক্রমণ বাড়ছে, তত বাংলা দিদি সেখানে আবল তাবল বকছে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলার দিদির নির্দেশ, তার পরামর্শ যে অধীর চৌধুরীকে ডিস্টার্ব করো আর মানুষের মধ্যে বার্তা দাও যে অধীর চৌধুরীকে আমরা ঠেকে দিচ্ছি, তোমরা কি করবা। আর যদি অধীর চৌধুরী নেমে মারধর করতে আরম্ভ করে তো সোনায় সোহাগা। আবার বলে দিলাম আমি আজকে, যতই কিছু করো দিদি, মামা, ভাগ্নে মিলে ভোট প্রত্যেকটা মানুষ দেবে। মুর্শিদাবাদের একটা বুথ দখল হতে দেব না, দেব না, দেব না। যদি তৃণমূল মুর্শিদাবাদের বুথ দখল করে ভোট করে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। অতএব মানুষ আপনারা ভয় পাবেন না। ওরা কাপুরুষ, ওরা ভীতু, তাই ওরা দূর থেকে গালাগালি দিয়ে, গো ব্যাক স্লোগান দিয়ে আমার গতি রোধ করতে চাই। মমতা ব্যানার্জি আমার গতি রোধ করতে পারবেন না মুর্শিদাবাদে, এটা ঠিক হয়ে গেছে। আপনি তিনটেতে হারছেন। মুর্শিদাবাদে 3-3 হচ্ছে। দিদি আপনি জেনে নিন, মুর্শিদাবাদে 3-3। দিদি আপনি জেনে নিন, মুর্শিদাবাদে 3-3। এখান থেকে আপনার উচ্ছেদ পর্ব শুরু করে দিয়েছি আমরা, ঠেকাতে পারবেন না আপনি। আপনার দল ভিতর থেকে চুরমুর করে ভাঙছে। তৃণমূল দল মুর্শিদাবাদের ভেতরে, আজকে তৃণমূল দল ভেতর ভেতর চুরমার হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। ভোটের ফলাফলে প্রমাণ পেয়ে যাবেন আপনারা, মিলিয়ে নেবেন সেদিন আমার কথা। আমরা তো চাইবো সিবিআই তদন্ত শুধু তদন্তের জন্য নয়, যেন সেই তদন্তের সমাপ্তি ঘটে শাস্তি প্রদানের মধ্য দিয়ে। তদন্তের জন্য তদন্ত নয়। সন্দেশখালীর মা বন্ধুর উপরে যে অত্যাচার, সেই অত্যাচার সারা বাংলাকে কলঙ্কিত করেছে। বাংলার কলঙ্ক সন্দেশখালী, এবং সেই সন্দেশখালী ঘটনা দিদির দৌলতে। দিদির দলের বাহিনী, তৃণমূলের বাহিনী
শাহজাহান শেখ, উত্তম সর্দার, শিবু হাজাদের বাহিনী একদিন দুদিন নয়, বছরের পর বছর ধরে চালিয়েছে। তাদের তদন্তের পর যথাযোগ্য শাস্তি যেন দেওয়া হয়, কারণ বাংলার মা বোনেদের মর্যাদা তো লুটেছে তারা, কিন্তু কমসে কম তাদের মর্যাদা লুট করার জন্য শাস্তি পেতে হতে পারে, তা শাস্তি পেতে হবে, এই বার্তাটা বাংলায় যাওয়া দরকার। আজকে লজ্জা লাগছে আমার, বাংলার পুলিশ পারল না বলে বিচার ব্যবস্থাকে এখানটায় হস্তক্ষেপ করে সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হচ্ছে। এই বাংলার পুলিশের উপরে মানুষের আস্থা কেন থাকছে না? তার কারণ একটাই, বাংলার দিদি। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন পুলিশ এরকমই দলদাস করবে, এরকম দলদাসত্ব করবে যতদিন মমতা ব্যানার্জি থাকবে। তাই মমতা ব্যানার্জিকে বাংলা থেকে উৎখাত করা অতি প্রয়োজন। সেই লক্ষ্যেই বাম কংগ্রেস মিলেমিশে, কংগ্রেস বাম এক হয়ে আমরা এই বাংলা থেকে তৃণমূলকে উচ্ছেদের অভিযানে নেমেছি। মুর্শিদাবাদ দিয়ে চা শুরু। দিদি আপনি জেনে নিন, মুর্শিদাবাদে 3-3। বাংলার টাকা বন্ধ করো সেটা তো জানে, কেন বন্ধ আমাদেরকে বলছে না। বাংলার টাকা কেন বন্ধ না শ্বেতপত্র প্রকাশ করে বলুক দিদি। আজ পর্যন্ত কত টাকা পেয়েছেন, কত টাকা কোথায় খরচ করেছেন, কটা এখানকার বেনিফিশিয়ারি, তারা কোন এলাকার কি কি নাম। আজকাল তো ডিজিটাল জমানা, বার করুন, আগে জানতে চাই আমরা। আর দ্বিতীয় কথা, যদি টাকা আপনাকে মেরে দেয়, কেন্দ্রকে বলবো সেই চোর ধরো, যদি সত্যিকারের মেরে দেয়। আর দিদিকে বলবো এগুলো সব আইনি অধিকার, 100 দিনের কাজের অধিকার, আইনি অধিকার। আপনি কোর্টে যাননি কেন? 1 নম্বর, আপনি কোর্টে যাননি কেন? 2 নম্বর, কত টাকা আপনি পেয়েছেন এখন পর্যন্ত, আর কোথায় কত টাকা খরচা করেছেন, তার মধ্যে মুর্শিদাবাদের ভাগ কি আছে আমাদেরকে জানান। মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট স্কিমে অর্থাৎ সংখ্যালঘুদের উন্নয়ন প্রকল্পে মুর্শিদাবাদের কি ভাগ ছিল আমাদের জানান। মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট ফান্ডের টাকা মুর্শিদাবাদ কত পেয়েছে আমাদের জানান। সেই টাকা কোথায় কী করে খরচ করেছেন, আপনাদের নেতারা কত মেরেছে, আপনার পার্টি কত পেয়েছে সেটা জানান। আপনি আরেকটা জানাবেন, সারদা কেলেঙ্কারির টাকা, সেই সারদা কেলেঙ্কারির টাকার 23 কোটি চাঁদা আপনার কি করে নির্বাচনী বন্ডে চলে এলো, দয়া করে জানাবেন। আপনি আরেকটু জানাবেন কি করে লটারির কারবারি, তার তরফ থেকে আপনার ফান্ড, আপনার নির্বাচনী বন্ডে, আপনার নির্বাচনী তহবিলে 600 কোটি টাকা চাঁদা চলে আসে, দয়া করে জানাবেন। अंदर की बात क्या है? এখন তো খালি লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোট নিব আর ভড়কি দেখিয়ে ভোট নিব, শুধু তা না, সারা বাংলা জুড়ে মানুষের গলার ছাতি ফেটে যাচ্ছে জলের তৃষ্ণায়। সারা বাংলা জুড়ে জল সংকট। পরিবেশ তো নিয়ে আলোচনা পরে হবে। জল সংকট শুরু হয়েছে, পানীয় জলের সংকট শুরু হয়েছে। নদী খাল বিল সব শুকিয়ে যাচ্ছে, নানা রকমের রোগ সৃষ্টি হচ্ছে। এটা আগামী দিনে আরো বাড়বে। সানস্ট্রোক বাড়ছে, বড় ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। এটাকে বলে হিট ওয়েভ চলছে, হিট ওয়েভ। অন্যান্য রাজ্যে যেমন উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, এখানকার মানুষ হিট ওয়েভ সম্পর্কে জানে, তাপদাহ সম্পর্কে তাদের অভিজ্ঞতা, যে তারা জানে কি করে চলতে হয়। কিন্তু আজ এই বাংলার মানুষ তারা নতুন করে তাপদাহের শিকার, এ সম্পর্কে তাদের অভিজ্ঞতা ছিল না। এটা তাদের জন্য বড় ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। ভালো কথা দিদি, মালদায় দাঁড়িয়ে বলা উচিত ছিল আপনার, যে বরকত গনি খান চৌধুরী আপনাকে নানাভাবে মদত করেছিল, তার জেলায় পঞ্চায়েতে লুট করতে গেলেন কেন? বোমা গুলি পিস্তল নিয়ে গোটা মালদাতে পঞ্চায়েত ভোটে লুট হলো কেন? এটা একটু জবাব দেবেন দয়া করে। এক, কংগ্রেসের জেলা পরিষদকে ভাঙিয়েছেন আপনি, বরকতদার জেলা পরিষদ, নির্বাচিত জেলা পরিষদকে আপনি ভাঙিয়েছেন, কেন করেছেন একটু জানাবেন। 3, মালদা কেন আজ জাল নোটের করিডোর হয়েছে? আপনাকে জানেন যে মালদা জেলার কালিয়াচককে বলা হয় ক্যাপিটাল অফ ফেক কারেন্সি, জাল নোটের রাজধানী। কাদের আমলে? তৃণমূলের আমলে। এই মালদার ভাঙন নিয়ে দিদি আপনি কি করলেন? 5টা নয়া দিয়েছেন। বরকতদা ছিল বলতে গোটা মালদাকে রুখে দিয়েছিল বাঁধ করে। আপনি তার জায়গায় নতুন একটা বোঝা মাটি কি ফেলেছিলেন সেই বাঁধে? বরকতদা তৈরি করা বাঁধের পর আপনি সেই বাঁধকে কেন্দ্র করে 1 ট্রাক্টর মাটি কি কখনো ফেলেছেন? ফেলেনি। উল্টে কি করছে আপনার দলের মাটি মাফিয়ারা, বালি মাফিয়ারা সেই বাঁধ কেটে নিয়ে চলে যাচ্ছে। আর বরকতদার জন্য আপনাকে দয়া মা দেখাতে হবে না। বরকতদাজি
বেঁচে থাকতো আর আপনাকে দেখতো, তাহলে আজকে আঁতকে উঠতো যে আমি কোন মমতা কথা বলেছিলাম আর কোন মমতাকে দেখছি। বরকতদা নিশ্চয়ই জান্নাতে আছে, সেখান থেকে দেখছেন যে কোন মমতাকে আমি ভেবেছিলাম আর কোন মমতা দেখছি। আমি একটা কথা বলতে চাই, হঠাৎ পরিযায়ী শ্রমিকের সংখ্যা মুর্শিদাবাদে এত হলো কেন, মালদায় এত হলো কেন? তাহলে আপনি স্বীকার করছেন যে এ বাংলায়, এই মুর্শিদাবাদে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। যদি তা স্বীকার করেন, এই পরিযায়ী শ্রমিকের সংখ্যা এত বৃদ্ধি হলো কেন? তিন, সেই পরিযায়ী শ্রমিকদের জন্য আপনার ভাবনা কি? কারণ কোভিডের সময় আপনি সেই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বেইমানি করেছেন। কিরকম? আমি যখন সেই পরিযায়ী শ্রমিকগুলোকে বাইরে থেকে পশ্চিমবঙ্গে ফেরত আনার চেষ্টা করছিলাম, যখন ট্রেনের ব্যবস্থা করলাম, আপনি মনে করে দেখুন, প্রথম ট্রেন তিরুবনন্তপুরম থেকে বহরমপুর আমি নিয়ে এসেছিলাম। যখন ট্রেনের ব্যবস্থা করলাম 50টা স্পেশাল ট্রেন, আপনি ঢুকতে দিলেন না। কি বললেন? আমি বাংলায় করোনা এক্সপ্রেস ঢুকতে দেব না। আমি সেখানে কি প্রস্তাব রেখেছিলাম? মোদী সাহেবের কাছে প্রস্তাব রেখেছিলাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজিকে বলেছিলাম, যেখান থেকে ট্রেনে ওঠানো হবে সেখানে করোনা টেস্ট করে ওঠানো হোক, যেখান থেকে নামানো হবে সেখানে করোনা টেস্ট করে নামানো হোক, তারপর তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হোক। দিদির কাছে প্রস্তাব দিয়েছিলাম, মোদির কাছে প্রস্তাব দিয়েছিলাম। 50টা স্পেশাল ট্রেন, আজও আমার মনে আছে, পীযূষ গোয়েল তখন রেলমন্ত্রী ছিলেন। পীযূষ গোয়েলের সঙ্গে দিনে আমি অন্তত 4-5 করে কথা বলতাম। 50টা স্পেশাল ট্রেন স্যাংশন হলো, কিন্তু দিদি কি বললেন? করোনা এক্সপ্রেস আমি ঢুকতে দেবো না। তখন আমাকে রেলমন্ত্রী বললেন, আপনারা যে মুখ্যমন্ত্রী যদি ট্রেন না ঢুকতে দেয়, দাদা আমি কি করতে পারি? আমার আজও মনে আছে। এখানে বাইরের যারা পরিযায়ী শ্রমিক, তারা যখন বাইরের রাজ্য থেকে হাঁটতে হাঁটতে বাংলার বর্ডারে পৌঁছেছে, তাদেরকে বর্ডারে ঢুকবার সময় পুলিশের লাঠিচার্জ, পুলিশের জেল খাট হয়েছে, জেনে রাখুন। সেই সময় আমি চিঠি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী, এ বাংলার পরিযায়ী শ্রমিক যে এত বাইরে আছে আমার জানা ছিল না। কোভিড না হলে জানতেও পারতাম না। কোভিড তখন সারা দেশে কারফিউ চলছে, দিল্লিতে কারফিউ, ঘর থেকে বেরোতে পারছি না। ফোন আসছে মানুষের, মানুষের ফোন রিসিভ করে শুনতে পাচ্ছে, এখানে খেতে পাচ্ছে না, ওখানে খেতে পাচ্ছে না, সেখানে পাচ্ছে না। অনন্তনাগ থেকে আন্দামান, অরুণাচল থেকে গুজরাট, আমি এই চেহারা দেখেছি। আমি সেখানকার ডিএমকে, এসপিকে, অফিসারকে, পার্টির নেতাদেরকে, যাকে পেরেছি তাকে ফোন করে করে সেই সমস্ত লোকদের খাবার ব্যবস্থা করেছি। সেখানকার বিভিন্ন ব্যবসাদার, তাদেরকে আমি চিনে যাই না, গুগল থেকে বড় বড় ব্যবসাদারের নাম বার করছি, ফোন নাম্বার বার করছি, ফোন করে বলছি আপনি এদেরকে বাঁচান। এই করে করে আমি বাংলার যতগুলো আমি সুযোগ পেয়েছি, আমি হেল্পলাইন খুলে দিয়েছিলাম, 4টে মোবাইল নাম্বার দিয়ে হেল্পলাইন খুলে তাদেরকে মদত করেছি। সেই সময় দিদিকে আমি চিঠি লিখেছিলাম একটা, যে বাংলার দিদি, পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে আপনার সরকারে কি জানা আছে? আমার জানা নেই, কিন্তু আপনার উচিত এই কোভিডকে সামনে রেখে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে একটা মন্ত্রক তৈরি করা, যেটা না হবে পরিযায়ী শ্রমিক মন্ত্রক। এখান থেকে মানুষ বাইরের দেশে চলে যাচ্ছে, এখান থেকে মানুষ বাইরের রাজ্যে চলে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ জেল খাটছে, কত ঘটনা আমার কাছে আছে আপনারা কল্পনা করতে পারবেন। তা একটা পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক আমি খুলবার দাবি করেছিলাম। আজ আপনার পরিযায়ী শ্রমিকদের জন্য দুঃখ হচ্ছে, তাদের কথা মনে হচ্ছে, চোখে নাই পানি, কাঁদছে আমার নানি। তা করলে তো হবে না দিদি ভাই। আমি শতাংশ কি করেছি না করি সব এপিডেপিডে দিয়ে দেওয়া হবে, 1। 2 নম্বর, আপনারা আমার যেটা সংসদের তরফ থেকে যেটা দেওয়া হয় যে রেকর্ড, সেটা দেওয়া হবে। আমাকে এখানে কাজ করতে দেওয়া হয়নি, সেটা আমি আগেও বলেছি, চিঠি লিখে বলেছি, এখনো বলছি। কাজ করতে দেওয়া হয়নি পরিকল্পিতভাবে। তারপরেও যখন পারছে না, তখন জোর করে কাজ আটকে রেখেছে। এমন কিছু কাজ যার পরিমাণ প্রায় 10 থেকে 12 কোটি, সেটা ভোটের পর হবে, ভোটের আগে ওরা ছাড়বে না। আমাকে এখানকার জেলা শাসক বলছে এখানে সুইমিং পুলের জন্য একটা টাকা দিতে। দিদির ইচ্ছা এখানে সুইমিং পুল, 60 লক্ষ টাকা খরচ হবে। আলাম পারলাম না। দিদি যদি ইচ্ছা হয় গঙ্গায় স্নান করতে পারে, গঙ্গার মধ্যে এত বড় সুইমিং পুল পৃথিবীতে কোথাও নাই। আমি দিদির জন্য আলাদা করে সুইমিং পুল করতে পারবো না। সব টাকা আমরা আটকে দিচ্ছে, পরোয়া নাই। মানুষের টাকা আমি বেপথে খরচাতে দেবো না। সেই টাকায় ভোটের পর কাজ হবে। 10 থেকে 12 কোটি টাকা আটকে রেখেছে একটা ডিএম, ভোটের পর কাজ হবে, বাকি সব টাকা খরচা করে দিচ্ছি। কিন্তু রেকর্ডে কেউ দেখাতে পারবে না আমার টাকা পড়ে আছে। তবে আমি সত্যি কথাটা বলে দিলাম, আমার স্যাংশন হয়ে গেছে, কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু আসল খাতায় কিছু নেই, সব টাকা বেরিয়ে গেছে। আপনারা সব তথ্য দেখে নিতে পারেন। কিন্তু এখানকার প্রশাসনের বদমাইশিতে, আবার বলছি, প্রশাসনের বদমাইশিতে, সব প্রশাসকের কথা বলবো না, একে যে ডিএম,
সেই জেলা শাসকের বদমাইশিতে আমার টাকাটা সম্পূর্ণ খরচ করতে পারিনি, ভোটের পর খরচ হবে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।